বাসর ঘরে বসে নিজের জীবনের অঙ্ক কষতে লাগলো সপ্তদশী এক কন্যা। অন্যদের বাসর ঘর যেমন নানান রঙের ফুল দিয়ে সাজানো থাকে, এই বাসর ঘর তেমন সাজানো নেই। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সপ্তদশীর শত শত অভিযোগ জমা হয়ে গেছে পরিবারের উপর। কেন তার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দিল সবাই মিলে। বিয়ের আসর থেকে বর পালিয়েছে শুনে খুশি হয়েছিল, কিন্তু কে জানতো শেষে না হওয়া ভাসুরের গলায় সবাই মিলে তাকে ঝুলিয়ে দিবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দরজায় নক করার আওয়াজ হলো। বুঝতে বাকি রইল না রুমে কেউ আসছে। সপ্তদশী নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এসির শীতল হাওয়ার মাঝেও তার হাত দুটো ঘেমে পিচ্ছিল হয়ে গেছে। সপ্তদশী নিচের দিকে তাকিয়ে থাকলেও সামনে কারো উপস্থিতি বেশ বুঝতে পারছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলল, ফ্রেশ হয়ে এসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে। চুপচাপ নীরবতা, কেউ কিছু বলছে না। হঠাৎ ব্যক্তিটা আবার বলে উঠল, একটা কথা বারবার বলে উচ্ছ্বাস জাওয়াত পছন্দ করে না। জলদি ফ্রেশ হয়ে এসো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? সপ্তদশী বুঝলো সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার নামই উৎস জাওয়াত। তারপর কাপা গলায় বলল, রূপকথা। উৎস গম্ভীরভাবে বলল, কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। পুরো নাম বলো। রূপকথা আহসান। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো। রূপকথা বিছানা থেকে নামতে গিয়ে লেহেঙ্গার সঙ্গে পা বেঁধে ধপাস করে টাইলসে পড়ে গেল। তার পরে যাওয়াটা উৎস দেখেও দেখলো না। উৎস একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে অন্য রুমে চলে গেল। এটা দেখে রূপকথার চোখে পানি জমে গেল। লোকটা তো চাইলেই তাকে উঠতে সাহায্য করতে পারত, কিন্তু সাহায্য করলো না। এত পাষাণ মানুষও হয় বুঝি। নিয়তি তাকে এ কথায় এনে ফেলল। কোমরে আর হাঁটুতে ভীষণ ব্যথা পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উঠে লাগেজ থেকে একটা নীল জামদানি শাড়ির সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করলো। শুনেছে বাবার কাছে মেয়েরা নাকি চোখের মণি হয়। তাহলে রূপকথা কেন বাবার গলায় কাটা হলো? তার বাবা শরীফ আহসান বৃদ্ধা মায়ের খুশিটা দেখলো, কিন্তু ছোট মেয়ের খুশিটা কেন দেখতে চাইলো না? কেন দেখলো না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রূপকথা কান্নায় ভেঙে পড়ল। শাওয়ার নিয়ে পেটিকোট আর ব্লাউজটা পরলো। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ওয়াশরুমের তাকেই রাখা ছিল হেয়ার ড্রায়ার। ওয়াশরুমে পড়লে শাড়িটা টাইলসের পানি দিয়ে ভিজে যেত। তাই ওয়াশরুমের দরজা খুলে দেখে নিল রুমে কেউ আছে কিনা। দেখলো না, কেউ নেই। কেউ নেই দেখে রূপকথা শাড়িটা হাতে নিয়ে বেরিয়ে আসলো। শাড়ির প্রতি সে অন্যরকম একটা টান অনুভব করে। ছোট থেকেই শাড়ি পরতে ভালোবাসে। নিজে নিজে খুব ভালো শাড়ি পরতে পারে। ঝটপট করে শাড়িটা পরে নিল। বুকের উপর থাকা এলোমেলো আঁচলটা হাতে নিয়ে যেই না ঠিক করতে যাবে, অমনি পেছনে চোখ যেতেই চমকে উঠল। দেখলো উৎস হাতে কফি নিয়ে বারান্দার দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা ভাবতে লাগলো রুমে কবে আসলো এই লোক। মান সম্মানটা ধুলোয় মিশে গেল। রূপকথার এবার লজ্জায় কান্না চলে আসলো। তার সঙ্গেই কেন এসব হয়? উৎস রুমে এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, বিছানায় বসো, আমি আসছি। বিছানায় কেন বসতে বলল এটাই ভাবল রূপকথা। হঠাৎ মনে পড়লো উৎস বলেছে একটা কথা বারবার বলা সে পছন্দ করে না। তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে পড়ল। উৎস কফির কাপ দুটো বিছানার পাশে টি টেবিলে রেখে বিছানার পাশের একটা চেয়ার টেনে বসল। রূপকথা আর উৎসের মাঝে এখন হয়তো 2.5 হাত বা তার থেকে একটু কম বেশি দূরত্ব বিদ্যমান। উৎস জিজ্ঞেস করল, আমার নাম তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। সম্পর্কে তোমার ভাসুর হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বড় হয়ে গেলাম। আমি শিওর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। এবার আমি আমার সম্পর্কে বলবো, আর তুমি শুনবে। এরপর উৎস থেমে আবার বলল, তুমি শুনলে হয়তো অবাক হবে। আমি আগেও একটা বিয়ে করেছিলাম।
এ কথা শুনে রূপকথার দম আটকে আসলো। শেষে কিনা তার বাবা তাকে একটা ডিভোর্স হওয়া ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। উৎস বলতে লাগলো, আমার আগের ওয়াইফের নাম ছিল ইসমা জাহান। তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল না। 6 মাসের একটা নাটকীয় সংসার ছিল আমাদের। আমাদের কখনো প্রেমালাপ হয়নি, কখনো একে অপরকে ছুঁয়ে দেখা হয়নি। ইসমার পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছিল। বিয়ের দিন রাতে জানলাম ওর বয়ফ্রেন্ড আছে, তারা একে অপরকে ভালোবাসে। ছেলেটা কোনো অংশে ইসমার থেকে কম ছিল না। তো ইসমার বাবা জেদ করে ইসমাকে আমার কাছে বিয়ে দিল। মাঝখানে বলির পাঠা হলাম আমি। এরপর 6 মাস কোনোভাবে কাটিয়ে ওকে ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের হাতে তুলে দিলাম। আগে থেকে আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছে ছিল না। শেষে মা অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করায়। ইসমাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু সংসার করতে পারিনি। রিজিকে ছিল না। এরপর বিয়ে শাদী থেকে আরও মন উঠে গেল। জীবনটাকে কাজের মধ্যে সীমাবদ্ধ করলাম। আগেও তেমন একটা মিশুক স্বভাবের ছিলাম না। ওই ঘটনার পর থেকে পরিবারকে আরও সময় দেওয়া কমিয়ে দিলাম, কারণ পরিবারের জন্যই আমার জীবনে এত কিছু হয়েছিল। বিয়ে শাদী আর জীবনে করব এটাও ভাবিনি। কিন্তু নিয়তির লিখন খণ্ডাতে কে পারে? যা হওয়ার সেটাই হলো। আমার কুলাঙ্গার ভাইয়ের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। তোমার মধ্যে পিচ্ছি একটা মেয়ের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাকেই কাজে লাগানো হলো। মাঝখান দিয়ে আমার আর তোমার বয়সের পার্থক্যটা কেউ দেখলো না। রূপকথার খুব জানতে ইচ্ছা করছে উৎসের বয়স সম্পর্কে, তাই কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসলো, বয়স কত আপনার? অনুমান করো কত হতে পারে? 25-26 হবে। আমার বয়স এত কম হলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তার বয়স কত? কি জানি, বুঝতে পারছি না, আপনি বলে দিন। আমাকে দেখে কিভাবে তোমার 25-26 বছর বয়সী তরুণ মনে হলো আমি জানি না, তবে আমার বয়স এতটাও কম না। আমি যখন ইসমাকে বিয়ে করি তখন আমার বয়স ছিল 27 বছর। আমাদের বিয়ের আর ডিভোর্সের আজকে 9 বছর হতে চলল। এবার হিসাব করো আমার বয়স কত হতে পারে। উৎসের বয়স হিসেব করে রূপকথার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ ফুটে বলেই দিল, কি, আপনার বয়স 36 বছর? বোঝাই তো যায় না। কি বলেছো বোঝা যায় না? তুমি পিচ্ছি বলে বুঝতে পারো না। না, সত্যি মাথা ছুঁয়ে বলছি। আচ্ছা বুঝেছি। শোনো, আমি খুব ভালো মানিয়ে নিতে জানি। যে কোনো কিছু খুব সহজেই সমাধান করতে ভালো লাগে। এই সম্পর্ক নিয়ে তুমি যা চাইবে তাই হবে। তোমার কোনো কিছুতে আমি কোনো প্রকার বাধা দেব না, এই বিশ্বাসটা তুমি আমার উপর রাখতে পারো। এবার তোমার সম্পর্কে বলো। আমি তো কিছুই জানি না তোমার সম্পর্কে, এমনকি তোমার নামটা পর্যন্ত একটু আগে জানলাম। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আমার নাম রূপকথা আহসান। বাসা ঢাকা গুলশান একে। নিজেদের ফ্ল্যাটে থাকি। বাবা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমি ওই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী। আমার একটা বড় ভাই আছে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাসায় আমরা 5 জন থাকি, মানে থাকতাম আর কি। আমি, ভাইয়া, মা, বাবা, দাদি। রূপকথা একটানা কথাগুলো বলে একটু থামলো, তারপর মন খারাপ করে বলল, জানেন, আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল। তারপর হঠাৎ দাদির ক্যান্সার ধরা পড়লো। এরপর থেকে আমাদের সব এলোমেলো হয়ে গেল। সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য, আমার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। তারা অবশ্য সফলও হয়েছে, পেরেছে তারা। ভাইয়া আর মা প্রথমে বিয়েতে অমত করলেও পরে তারাও বাবার কথায় রাজি হয়ে গেল। এরপর আর কি, সবকিছু তো দেখছেনই। কথা শেষ করে রূপকথা কান্না করে দিল। তার সুন্দর জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। রূপকথার বলা প্রতিটা বাক্য উৎস খুব মনোযোগ দিয়ে শুনল। মেয়েটার প্রতি খানিকটা মায়া হলো। এত ছোট একটা মেয়েকে কিভাবে বিয়ে দিয়ে দিল। তার থেকে বড় কথা, সে অবাক হচ্ছে এটা ভেবে যে সে বাল্যবিবাহ করেছে। শেষে কিনা নিজের হাঁটুর বয়সীর একটা মেয়েকেই বিয়ে করতে হলো। উৎস বলল, তুমি কি চাও সেটা বলো। আগেই বলেছে এখানে তোমার ইচ্ছেকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হবে। আমাদের মধ্যে এখনো এমন কিছু হয়নি যে ডিভোর্স সম্ভব হবে না। চাইলে আমরা আলাদা হতে পারি, তাই যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নাও। রূপকথা চোখের পানি মুছে নাক টেনে বলল, আমি ওই বাসায় আর কখনো যেতে চাই না। আপাতত এই বাসায় থাকতে চাই আমি। আপনি আমাকে এইখানে কোনো একটা কলেজে এনে ভর্তি করিয়ে দিন। আমি আর ওই কলেজে পড়তে চাই না। যদি আপনাদের বাসার সবাই অনুমতি দেয় তবে আমি লেখাপড়া করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বিশ্বাস করুন, আমি লেখাপড়ায় খুব ভালো। আমার রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন আপনি। উৎস জিজ্ঞেস করল, ভেবে বলছো তো? পরের বার বলো না আমি তোমাকে জোর করেছি বা বাধ্য করেছি। না না, বলবো না, কারণ এখানে বাধ্য করার কিছু নেই। আচ্ছা, আমি তোমাকে সময় দিলাম। যতদিন ইচ্ছেই তুমি সময় নাও। নিজেকে বোঝার চেষ্টা করো, মনকে স্থির করো।
মনে রেখো, তোমার যে কোনো সিদ্ধান্তকে আমি উৎস জাওয়াত সম্মান করব। রূপকথা উৎসকে যত দেখছে তত অবাক হচ্ছে। এই মানুষটা এত কথা বলতে পারে, মুখ দেখে বোঝা জো নেই। কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলল, অথচ ওনাকে প্রথম দেখাতে রূপকথা কতই না অহংকারী ভেবেছিল। তার এই এক চামচ বেশি বোঝা স্বভাবটা আর গেল না। উৎস বলল, শুয়ে পড়ো, রাত 3টে বাজতে চললো। আপনি ঘুমোবেন না? ঘুমাবো, তুমি ঘুমাও। কিছু খেয়েছিলে? প্রশ্নটা শুনে রূপকথার খিদে লেগে গেল। সেই সকালে একটু খেয়েছিল। দুপুরে খাওয়ার টাইমে বর পালিয়েছে শুনে খুশিতে দুপুরে আর খায়নি। রাতে তার রুমে কেউ খাবার আনেনি, তাই রাতেও খাবার জুটেনি। মুখে ছোট করে উত্তর দিল। না। কিছু বানিয়ে খেতে পারবে? উৎসের এমন কথা শুনে রূপকথা অবাক হলো, তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, থাক, এত রাতে আবার কিছু বানিয়ে খেতে পারবো না, তার থেকে ভালো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। উৎস বুঝলো না মেয়েটা খাবার গরম করতে বলতে রাগ করলো কেন। সে তো জানে না রান্নাঘরের কথায় কি আছে, তাই তো রূপকথাকে বলল। পরক্ষণে নিজের উপর রাগ উঠল। এত বছর এই বাসাতে থেকেও কিচেনে কথায় কি আছে সেটা জানে না, আর রূপকথা কালকে এসে এসব কিভাবে জানবে। রূপকথা আর কথা না বাড়িয়ে একপাশে ফিরে শুয়ে পড়ল। উৎস কিচেনে গিয়ে ফ্রিজ খুললো কোনো খাবার আছে কিনা দেখতে। ভাগ্য ভালো, ফ্রিজে ভাত, মাছ, মাংস, ডাল, ডিম সব কিছু আছে। উৎস সব বের করে ওভেনে দিয়ে গরম করে নিল। 30 মিনিটের মাথায় খাবার নিয়ে রুমে এসে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলো রূপকথাকে। পাতলা গঠনের একটা মেয়ে, রংটা একদম ধবধবে সাদা। উচ্চতা কত আর হবে, খুব একটা ভুল না হলে 5 ফুট 2 ইঞ্চি হবে। সব মিলিয়ে তাকে লাল সুন্দরী বললে মন্দ হবে না। উৎস দেখলো রূপকথা তার থেকে ঠিক 7 ইঞ্চি খাটো, কারণ উৎস 5 ফুট 9 ইঞ্চি। এসব ভাবতে ভাবতে না আবার খাবারটা ঠান্ডা হয়ে যায়, তাই উৎস খাবারগুলো বিছানার পাশে টি টেবিলে রেখে রূপকথাকে ডাকলো। রূপকথা, রূপকথা, ওঠো, তোমার জন্য খাবার এনেছি। রূপকথা। এবার রূপকথাও একটু নড়ে চড়ে শোয়া থেকে উঠে বসলো। খাবার আনছি, খেয়ে নাও। এত রাতে আবার কে কষ্ট করতে গেলেন কেন? খাবার ফ্রিজে রাখা ছিল, আমি শুধু ওভেনে দিয়ে গরম করে এনেছি। ওহ। কথা শেষ করে রূপকথা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মুখ মুছে টাওয়ালটা খাটে ছুঁড়ে মারলো উৎস, সেটা নিয়ে বারান্দায় মেলে দিল। বিছানায় ওভাবে টাওয়াল ছুঁড়ে মারায় উৎস বিরক্ত হলো, কারণ তার অগোছলো কাজ একদমই পছন্দ না। উৎস বারান্দা থেকে এসে দেখে রূপকথা খাওয়া শুরু করেছে। উৎস বিছানার এক পাশে গিয়ে হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। অন্যদিকে রূপকথা আপন মনে খাচ্ছে। উৎস কাজের মাঝে হঠাৎ রূপকথার দিকে তাকালো, ভাবলো তার ভাই কিভাবে পারলো এই মেয়েটাকে ঠকাতে। পরক্ষণেই মনে মনে বলল, এর যা করেছিস তার মাসুল তোকে গুনতেই হবে। এটা উৎস জাওদের ওয়াদা। রূপকথা খাওয়া শেষ করে উৎসর দিকে তাকাতেই দেখতে পেল উৎস তার দিকে তাকিয়ে আছে। উৎসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপকথা প্রথমে ভেবেছে মুখে আবার লেগে আছে, কিন্তু পরে দেখে না, সব ঠিকই আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? এসব 7-5 আর না ভেবে রূপকথা আগের বারের মতো অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। উৎস এতক্ষণে আর ঘুমালো না। কিছুক্ষণ পর আজানের শব্দ শুনে উৎস বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে মসজিদে চলে গেল। নামাজ শেষ করে এসে দেখে রূপকথা একদম গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা লাগছে, যা দেখে উৎস এসির পাওয়ারটা একটু কমিয়ে দিল। এরপর জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার আগে একবার রূপকথাকে দেখে গেল। রূপকথা তখনও বেঘরে ঘুমাচ্ছে। তার বেবি হেয়ারগুলো মুখের উপরে এসে হানা দিচ্ছে। রূপকথার চুলগুলো বেশি লম্বা না, কোমর থেকে অনেকটাই উপরে, তবে চুলগুলো অনেক বেশি সুন্দর ও সিল্কি। উৎস আর দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, বেরিয়ে পড়লো জগিংয়ের উদ্দেশ্যে। অন্যদিকে রূপকথার দাদির অবস্থা তেমন ভালো না। গতকাল নাচ জামাই পালিয়েছে শুনে বৃদ্ধা অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল। এরপর প্রেশার হাই হয়ে যা তা অবস্থা। সারা রাত বাসার একটা মানুষও ঘুমাতে পারেনি, সবাই বসে বসে পাহারা দিয়েছে।
তাকে এখন হসপিটালে নেওয়া যাবে না, তাই বাসার ডাক্তার আনা হয়েছে। ডাক্তার সে সব দেখে ঔষধ দিয়ে গেলেন। সকাল হতে একটু সুস্থতা বোধ করছেন। আগামী মাসে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য, তবে তিনি যেতে নারাজ। তার একটাই কথা, তার হায়াত ফুরিয়ে এসেছে। শুধু শুধু তাকে আর কষ্ট না দেওয়ার অনুরোধ জানিয়েছে একমাত্র ছেলে সন্তান রূপকথার বাবা শফিক আহসানের কাছে। তারপর সবার জড়াজড়িতে শেষে তিনি একটা শর্ত দিয়ে রাজি হয়েছেন ইন্ডিয়া যেতে। শরীফ আহসানের আর কোনো ভাই বোন নেই, তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। শরীফ আহসানের ছোট্ট সংসার, একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে, মা বউকে নিয়ে তার একান্ত ভুবন। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। মায়ের কথা তিনি কিছুতেই ফেলতে পারে না, যেমন এবারও পারলেন না। অসুস্থ মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে অন্যের হাতে তুলে দিল। এর থেকে বড় কষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তার জন্য আর কি হতে পারে। সকাল 9:30টায় উৎস বাসায় আসলো। এসে দেখে এখনো বাসার কেউ উঠেনি। কিচেনে সার্ভেন্ট 3 জন কাজ করছে, আর বাহিরে বাগানের মালিক গাছের নিচের মাটিতে বেড়ে ওঠা ঘাসগুলো পরিষ্কার করছে। উৎস বাসায় ঢুকে প্রথমে নিজের রুমে গেল, এরপর ফ্রেশ হয়ে মা বাবার রুমে গেল। তারা দুজন কিছু একটা নিয়ে কথা বলছিল। উৎস দরজায় টোকা দিয়ে তাদের নজর তার দিকে ঘোরালো। দুজনেই বেশ চমকালো, কারণ সচরাচর উৎস কখনোই তাদের রুমে আসে না। আজকে হঠাৎ আসলো। উৎসের বাবা ফারুক জাওয়াত ছেলেকে দেখে বললেন, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো উৎস। এখনো বাইরে আসলেন না দেখে ডাকতে এলাম। এই একটু পরে যাচ্ছিলাম। আচ্ছা। উৎস যখন চলে আসবে তখন তার মা আয়েশা বেগম তাকে পেছন থেকে ডাকলো। উৎস, রূপকথা উঠেছে? উৎস পিছন ফিরে উত্তর দিল। না, এখনো ঘুমাচ্ছে। আয়েশা বলল, ওকে ডেকে তোলো। আজকে এই বাড়িতে ওর প্রথম দিন। সবার সঙ্গে বসে একসঙ্গে নাস্তা করুক, পরিচিত হোক। উৎস কিছু না বলে চলে গেল। উৎস যেতেই ফারুক স্ত্রীকে বললেন, আয়েশা, আমরা কি কিছু ভুল করলাম? না, আমরা কোনো ভুল করিনি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। এবার আপনার ছোট কুলাঙ্গারটাকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। ফারুক সাহেব ক্ষিপ্ত হয়ে বলল, ছোট কুলাঙ্গার না বলে শুধু কুলাঙ্গার বলো, কারণ আমাদের ঘরে কুলাঙ্গার আছেও ওই একটাই। আয়েশা বেগম আর কিছু বলল না। রুম থেকে বের হয়ে সার্ভেন্টদের বললেন টেবিল সাজাতে। সেই হিসেবে সার্ভেন্টরাও খুব সুন্দর করে টেবিলটা সাজাতে শুরু করলো। উৎস রুমে এসে দেখে রূপকথা এখনো ঘুমের দেশে। উৎস ওর মাথার পাশে দাঁড়িয়ে ডাকতে আরম্ভ করলো, রূপকথা, রূপকথা ওঠো। এই মেয়ে, ওঠো। এভাবে কয়েকবার ডাকার পরও রূপকথা উঠছে না দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, কানে কম শোনো নাকি? উঠতে বলছি না, ওঠো। উৎসের এমন ডাকে রূপকথা ভয় পেয়ে তড়িঘড়ি করে উঠতে গিয়ে কোমরে টান খেল। ব্যথায় কোমরে হাত দিয়ে আহ করে চিৎকার করে উঠল। উৎস জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করেছে। আপনি কি অন্ধ? মানে? কালকে তো আপনার সামনেই পড়ে ব্যথা পেলাম, এখন আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? ও, ফ্রেশ হয়ে নাস্তা করে মেডিসিন নাও, ব্যথা সেরে যাবে। রূপকথা কিছু না বলে ওভাবেই বসে রইল। উৎস ওর দিকে তাকিয়ে আছে। এলোমেলো চুল, এলোমেলো শাড়ি, মুখে তেল তেল চিকচিক করছে। সব মিলিয়ে রূপকথাকে দেখতে একদম পাগলের মতো লাগছে। উৎস বলল, মা তোমাকে নাস্তা করতে ডেকেছে। উঠছি তো। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। রূপকথা উঠে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেরি হয়ে যাচ্ছে ভেবে শাওয়ার নিয়ে চুল না শুকিয়ে বেরিয়ে আসলো। রুমের দরজা ভালো করে লক করে শাড়িটা পরে নিল। এরপর নিজে চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দিল। শেষে শাড়ির আঁচলটা টেনে ডান কাঁধের উপর এনে নিচে চলে গেল। জাওয়াত কুঞ্জের ডাইনিং টেবিলে আয়েশা বেগম, ফারুক সাহেব, উৎস 3 জনেই বসে আছে। সবাই মূলত রূপকথার জন্য অপেক্ষা করছে। উৎস মোবাইলে কিছু দেখছে আর ফারুক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়েশা বেগম আজকের কি কি রান্না হবে সব নিয়ে কথা বলছিলেন সার্ভেন্টদের সঙ্গে।
হঠাৎ রূপকথাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উৎস চমকালো। দেখলো মেয়েটা আজ কেউ শাড়ি পরেছে। উৎস বুঝলো না কোমরের ব্যথায় দাঁড়াতে পারছে না, যখন তখন শাড়ি পরার দরকারটা কি। তার মধ্যে আবার দেখা যাচ্ছে চুলগুলো ভেজা। উৎস মনে মনে ভাবলো, এই মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে, নয় আমাকে এভাবে লজ্জায় ফেলে মানে হয় না। রূপকথা ডাইনিং টেবিলের কাছে এসে সবাইকে গুড মর্নিং জানালো। রূপকথার কণ্ঠ শুনে আয়েশা বেগম এবং ফারুক সাহেব দুজনেই তার দিকে তাকালো। তারাও হাসি মুখে গুড মর্নিং বলে রূপকথাকে উৎসের পাশের চেয়ারে বসতে বলল। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, কোমরে হাত কেন বৌমা? কি হয়েছে কোমরে? বৌমা ডাকটা শুনে রূপকথা লজ্জা পেল। বৌমা ডাকার কি দরকার, তার তো একটা নাম আছে নাকি। রূপকথা আপাতত সেসব চিন্তা সাইডে রেখে আয়েশা বেগমের কথার উত্তর দিল। কোমরে একটু ব্যথা পেয়েছি। আয়েশা বেগম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, বৌমা কিভাবে ব্যথা পেয়েছো? কি হয়েছে? ওই কাল রাতে। এইটুকুতেই ফারুক সাহেব রূপকথাকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে বৌমা, আমরা বুঝতে পেরেছি। এখন নাস্তা করে মেডিসিন নাও, আশা করছি ব্যথা সেরে যাবে। ফারুক সাহেব আয়েশা বেগমকে চোখের ইশারায় কিছু বুঝালেন। যে ইশারা বুঝে আয়েশা বেগম স্বস্তির হাসি হাসলেন। ফারুক জাওয়াত হাসলেন, সঙ্গে কিচেনে থাকা সার্ভেন্ট তিনজনও হাসছে। তাদের সবার হাসির কারণটা রূপকথা বুঝতে পারল না, মনে মনে বলল, সব আমার মতো পাগল নাকি? এমন হুদাই হাসছে কেন? সবার হাসির কারণটা রূপকথা ধরতে না পারলেও উৎস কিন্তু ঠিকই ধরে ফেলেছে। সবাইকে এভাবে হাসতে দেখে উৎস মনে মনে বলল, ডায়পার কতগুলো, বলতে কলকাতা বুঝে নিয়েছে, মাথা মোটার দল, এত সোজা সব। আয়েশা বেগম রূপকথার প্লেটে খাবার তুলে দিল। রূপকথা একটু একটু করে খাচ্ছে। খাওয়ার মাঝে উপস্থিত কেউই বেশি কথা বলছে না। অন্যদিকে রূপকথাদের বাসায় যত আড্ডা সব খাবার টেবিলেই হয়। সবার কথা মনে পড়ায় রূপকথা নিজের মনকে বুঝ দিল। থাক রূপকথা, মন খারাপ করিস না। যারা তোর জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাদের তুই ভুলে যা, নতুনভাবে শুরু কর সব। রূপকথা হঠাৎ খাওয়া থামিয়ে বলল, আমি পড়ালেখা করতে চাই, আশা করছি সেই সুযোগটা আমি পাবো। ফারুক সাহেব বলল, অবশ্যই সুযোগ পাবে, পড়ালেখা বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। রূপকথা একটু থেমে বলল, আমি আগের কলেজে আর পড়ালেখা করতে চাই না। আমাকে এখানে আশেপাশে কোনো একটা কলেজে ভর্তি করিয়ে দিন। এ কথা শুনে ফারুক সাহেব উৎসের দিকে তাকালো। দেখলো সে নির্লিপ্তভাবে নিজের মতো খাচ্ছে। ফারুক সাহেব কিছু বলল না। রূপকথা যেটুকু পেরেছে খেয়ে প্লেটটা নিয়ে কিচেনে চলে গেল। উৎস মাকে জিজ্ঞেস করলো, মামিরা খালারা কাল রাতে চলে গেল কেন? এখানে থেকে আর কি করবে? উৎস আর কিছু বলল না। চেয়ার ছেড়ে উঠে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে উপরে চলে গেল। অন্যদিকে রূপকথাকে কিচেনে দেখে সার্ভেন্টরা জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। রূপকথা কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। নিজের মতো নিজের প্লেটটা ধুয়ে পাশের জায়গা মতো রেখে কিচেন থেকে বেরিয়ে আসলো। এরপর আয়েশা বেগমকে জিজ্ঞেস করলো, কি কাজ করতে হবে আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আয়েশা বেগম বলল, তোমাকে কাজ করতে হবে কেন বৌমা? বাসায় এতজন সার্ভেন্ট কেন আছে? যদি আমার বৌমাকে কাজ করাতে হয়, তুমি উপরে যাও, রেস্ট নাও। রূপকথা উৎসের মায়ের কথা শুনে খুশি হলো, কারণ সে রান্নাবান্না কিছুই জানে না। নিজের বাসায় থাকতে জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি। আয়েশা বেগমের কথায় রূপকথা মাথা নাড়িয়ে উপরে চলে গেল। গিয়ে দেখে উৎস রেডি হচ্ছে। উৎস কথায় যাচ্ছে সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না রূপকথা, তাই জিজ্ঞেসও করলো না। সোজা চলে গেল বারান্দায়। বারান্দায় কোনো গাছ নেই দেখে রূপকথা বিরক্ত হলো। বারান্দায় গাছ কার না থাকে। রূপকথার বারান্দায় তো অনেকগুলো ফুল গাছ আছে, সব তার ভাই এনে দিয়েছিল। কে জানে মা গাছগুলোতে পানি দিবে কিনা। উৎস রেডি হয়ে বারান্দায় গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, চুলগুলো ছেড়ে দেওয়া। পেছন থেকে শাড়ির ফাঁকে উন্মুক্ত সাদা পেটের অংশ বিশেষ উকি মারছে। উৎস সেদিকে নজর না দিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, টেবিলের উপরে মেডিসিন রাখা আছে, খেয়ে নিও। রূপকথা কিছু না বলে আগের মতোই দাঁড়িয়ে রইল। উৎস আর কিছু বলল না। নিচে গিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পার্কিং থেকে একটা গাড়ি বেরিয়ে গেছে। রূপকথা বুঝলো গাড়িটা উৎসের।
এরপর বারান্দায় আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমের দরজা নক করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। রাতে ঘুম না হওয়াতে এখন তার মাথা ভনভন করছে। রূপকথার ঘুম ভাঙলো উৎসের ডাকে। উঠে রুমের দেওয়াল ঘড়িতে দেখে 4টা বাজতে চলল। উৎস মাত্র অফিস থেকে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এখনো ফ্রেশ হয়নি। রূপকথা উঠে শাড়িটা ঠিক করে নিল, এরপর চুলগুলো হাত খোপা করে নিল। উৎসর নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে রূপকথা আগের মতো মন মরা হয়ে বিছানার এক পাশে বসে আছে। উৎস জিজ্ঞেস করল, কি সমস্যা? আমার খুব মুড সুইং হচ্ছে। কেন? আজব মার্কা প্রশ্ন করেন। মেয়েদের মুড সুইং এর কোনো কারণ হয় নাকি? দুপুরে খেয়েছো? খাইনি, খাওয়ার জন্য কেউ ডাকেনি আমায়। দিনে দুপুরে দরজা জানলা লাগিয়ে এভাবে মরার মতো ঘুমাচ্ছিলে কেন? জানালা কই লাগিয়েছি? মিথ্যে কেন বলছেন? কথার কথা বলেছি ওটা। না না, হবে না। কথার কথাও আমার নামে আপনি মিথ্যে অভিযোগ দিতে পারবেন না। খেতে যাও, মা তোমার জন্য অপেক্ষা করছে। আপনি খেয়েছেন? হ্যাঁ। বাহ, আমাকে ছাড়া সবাই খেয়ে নিয়েছে। আসলেই আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। মা নিচে অপেক্ষা করছে রূপকথা, তাড়াতাড়ি যাও। রূপকথা আর কিছু বলল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর টেনে টুনে শাড়িটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। গিয়ে দেখে আয়েশা বেগম খাবার সামনে নিয়ে বসে আছেন তার জন্য, ঠিক যেমন ভাবে তার মা বসে থাকতো। আয়েশা বেগম রূপকথাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আগে খেয়ে নাও, বেলা অনেক হয়েছে। রূপকথা খাওয়া শেষ করে রুমে চলে আসলো। এসে দেখে উৎস ফ্রেশ হয়ে এসে ডিভানে বসে ল্যাপটপে কিছু একটা করছে। পরনে ছাই রঙের টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার। রূপকথা ভালোভাবে লক্ষ্য করে দেখলো উৎস দেখতে খারাপ না, সুন্দরী আছে। চাপ দাড়ির জন্য একটু বেশি সুন্দর লাগছে। তার থেকে বড় কথা, লোকটার বয়স ধরা যায় না। ও রূপকথাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উৎস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, এভাবে কি দেখছো? আপনাকে দেখছি। নজর লেগে যাবে। একটু থুতু মেরে দিই। উৎস কপাল কুঁচকে জিজ্ঞেস করল, থুতু মারবে কেন? কারণ থুতু মারলে আর নজর লাগে না। উৎস না চাইতেও হেসে উঠল। উৎসের হাসি দেখে রূপকথা মনে মনে আওড়াল। মাশাআল্লাহ, আমার জামাইয়ের হাসি লাখ টাকার হাসি। উৎস বলল, ড্রেসিং টেবিলের উপর একটা ফোন রাখা আছে, ওটা এদিকে নিয়ে এসো। রূপকথার উঠতে মন না চাইলেও সে উঠল। উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে একটা ফোনের বক্স রাখা আছে। দেখে বোঝা যাচ্ছে একদম নতুন ফোন, এখনো আনবক্সিং করা হয়নি। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে বক্সটা নিয়ে উৎসের সামনে রেখে আবার নিজের জায়গায় এসে বসলো। উৎস বলল, এটা তোমার। রূপকথা জিজ্ঞেস করল, কি উপলক্ষে দিলেন? প্রথমত তোমার ফোন নেই তাই দিচ্ছি, আর দ্বিতীয়ত বিয়ের দিন রাতে বাসর রাতে বউকে কিছু দিতে হয় তাই দিলাম, খুলে দেখো। রূপকথা বলল। কিন্তু বাসর তো হয়নি, তাহলে কেন দিচ্ছেন? রূপকথার কথা শুনে উৎসের কাশি উঠে গেল। রূপকথা তাড়াতাড়ি উঠে টি টেবিল থেকে পানির গ্লাসটা এনে উৎসের হাতে দিল। উৎস পানি খেয়ে বলল, বাসর হয়নি তো কি হয়েছে, বিয়েটা তো হয়েছে। রূপকথা একটু ভেবে বলল। তাও ঠিক। উৎস ফোন বক্সটা এগিয়ে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, এবার এটা খুলে দেখো। রূপকথা আর কিছু না বলে বক্সটা খুলল। বক্সটা খুলে অবাক হয়ে গেল রূপকথা, কারণ ফোনটা ভীষণ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি ফোন। উৎস রূপকথার মুখ দেখেই বুঝলো মেয়েটা খুশি হয়েছে। তারপরও জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? রূপকথা বলল, খুব। উৎস একটু হেসে বলল। যাক, পছন্দ হলেই ভালো। রূপকথা উঠে উৎসের গাল টেনে বলল, এক বস্তা ধন্যবাদ। এভাবে তার গাল টেনে দেওয়াতে উৎস হতভম্ব হয়ে গেল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কিছুক্ষণের জন্য কথা বলতে ভুলে গেছে। তার বিশ্বাস হচ্ছে না কেউ তার গাল টেনে দিয়েছে। মনে মনে বলল, আল্লাহ, এ বয়সে কোন পাগলে পাল্লা এনে ফেললে আমায়। রূপকথা বলল। আপনার নাম্বারটা বলুন। উৎস কাজ করতে করতে আনমনে জিজ্ঞেস করল, কেন? সকাল সন্ধ্যা ফোন দিয়ে ডিস্টার্ব করব বলে। উৎস আর কিছু না বলে মান সম্মান থাকতে থাকতে নাম্বারটা দিয়ে দিল। উৎস কাজ বাদ দিয়ে বসে বসে রূপকথার পাগলামি দেখছে। উৎস বিছানায় বসে কাজ করছিল। রূপকথা করার কিছু খুঁজে না পেয়ে উৎসের থেকে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। উৎসকে বলল, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিন না। উৎস ভ্রুকুচকে জিজ্ঞেস করল, ফেসবুক আইডি দিয়ে কাজ কি তোমার?
কোনো কাজ নেই, এমনি খুলে দিন। আগে 18 বছর হোক, তারপর ফেসবুক আইডি খুলে দেওয়া যায় কিনা ভেবে দেখবো। বয়স মেটার করে না ব্রো, আমি বিবাহিত, এটাই বড় কথা। আপনি খুলে দিবেন কিনা সেটা বলুন। না, ঠিক আছে, আমি নিজেই খুলবো। উৎস আর কিছু বলল না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। উৎস অবাক না হয়ে পারল না। একটা মানুষ সারাদিন কিভাবে এত ঘুমাতে পারে আল্লাহ জানে। কিছুক্ষণ পর উৎস ল্যাপটপ রেখে বিছানায় গা এলিয়ে দিল। রাত 8টা। ঘুমের মধ্যে উৎসের নাকে একটা মেলি ঘ্রাণ আসলো। এত সুন্দর স্মেলটা কিসের উৎস ঘুমের মধ্যে বুঝতে পারল না। চোখ খুলে দেখে রূপকথা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উৎস অস্বস্তিতে পড়ে গেল। রূপকথার এই অবস্থা দেখে যদি কোনো কিছু ভাবে, এমনিতেও তো 1 চামচ বেশি বোঝার স্বভাব মেয়েটার। উৎস রূপকথার থেকে নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। ঘুমের মধ্যে রূপকথা তাকে আঁকড়ে ধরে আছে। উৎস পড়ল আরেক মুসিবতে। কিছুক্ষণ পর রূপকথা নড়ে চড়ে উঠেছে দেখে উৎস ঘুমের ভং ধরল। ঘুমু ঘুমু চোখে নিজেকে উৎসের বুকে দেখে ঘাবড়ে গেল রূপকথা। এরপর আস্তে করে নিজের মাথাটা একটু উঠিয়ে উৎস ঘুমাচ্ছে কিনা দেখে নিল। দেখলো সত্যি ঘুমাচ্ছে। উৎস ঘুমাচ্ছে দেখে রূপকথা আবারও তার বুকে মাথা রাখলো। রূপকথার মনে হলো বর্তমান এটাই তার একমাত্র ভরসা স্থান। এখানে থাকলেই সে নিরাপদ থাকবে। 6 দিন পর রূপকথা আর উৎসের সম্পর্কটা আগের মতোই আছে। তবে উৎস বুঝলো রূপকথা প্রচন্ড রকমের বাচাল এবং উড়চণ্ডী একটা মেয়ে। এই কয়েক দিনেই তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে। সকাল 9টায় জাওয়াত কুঞ্জের সবাই নাস্তা করতে বসেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে মেন ডোর খুলে দিল। দেখলো উদয় এসেছে। বাহিরে থেকে আসা ব্যক্তিটার নামই উদয়। উদয় সোজা ড্রয়িং রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে বাসার সবাই এখানে উপস্থিত আছে। উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়ালো। উদয়কে দেখেও উৎস নির্লিপ্তভাবে খাচ্ছে। তার কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো সবটা। আজকে যে উদয় এই সময় এই স্থানে এসে উপস্থিত হবে। রূপকথা উদয়কে দেখা মাত্রই চিনে ফেলল। ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞেস করল, এতদিন পর কোথা থেকে এসে হাজির হলে আপা? উদয় বলল, বলতে বাধ্য নেই আমি, তার আগে তুমি বলো, আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড এসব কে ব্লক করেছে? এবার উৎস মুখ খুলল, বলল, আমি করেছি। উদয় জিজ্ঞেস করল, কেন করেছো? উৎস বলল। বলতে বাধ্য নই। ফারুক সাহেব উদয়কে উদ্দেশ্য করে বলল, উৎস যা করেছে বেশ করেছে, তোমার শাস্তি আরো ভয়াবহ হওয়া উচিত ছিল। উদয় বলল। কিসের শাস্তি? কি করেছি আমি? ফারুক সাহেব তেতে উঠে বলল, একটা মেয়েকে ভরা বিয়ের আসরে রেখে কাপুরুষের মতো পালিয়েছ, আবার জিজ্ঞেস করছো কি করছো? উদয় বলল, আমি রেখে চলে এসেছি, তাতে কি এমন হয়েছে? তোমার গুণধর বড় ছেলে উৎস যাওয়ার তো ছিলই, সে তো ঠিকই মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে। এতে করে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। এসব দেখে রূপকথা নাস্তা না করেই উঠে নিজেদের রুমে চলে গেল। রূপকথা যেতেই উৎস উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। উদয় এই বাড়ির ছোট ছেলে। উৎস জায়াদের বিগড়ে যাওয়া একমাত্র ছোট ভাই এবং ফারুক জাওয়াদের ছোট সন্তান। উৎস উদয়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাপ্পড় মেরেছে। এই 25 বছর বয়সে অনেক ভুল করেছে। ভুলের জন্য বাসায় সবার কাছে কথা শুনেছে ঠিকই, কিন্তু কখনো কারো হাতে মার খায়নি। উৎস বলল, যা করেছিস তার জন্য তোকে অনেক সাফার করতে হবে। দেরি থাক, এখন গালে যেটা পড়লো এটা তো শুরু ছিল মাত্র। এ বলে উৎস আর দাঁড়ালো না। ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। উৎস রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। অতঃপর জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? তাহলে আচ্ছা, আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণটা কি? হয়তো তোমার বয়স কম, তাই। তাহলে আপনি কেন বিয়ে করলেন? পরিবারের সম্মান রক্ষা করতে কিংবা একটা মেয়েকে সমাজের কটু কথার হাত থেকে বাঁচাতে। রূপকথা উৎসের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ।
উৎস আর কিছু না বলে নিজে থেকে রূপকথাকে জড়িয়ে ধরল। উৎস জড়িয়ে ধরতেই রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল। অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়েও পড়ছে। আর সেই পানির ঠাঁই হচ্ছে উৎসের হোয়াইট টি শার্টের বুকের অংশে। রূপকথার নাক টানতে টানতে বলল, দেখেছেন আমার বাসার সবাই কত স্বার্থপর। আজকে এতদিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না। আমি না হয় রেগে থাকার কারণে কারোর সঙ্গে কথা বলতে চাইনি, কিন্তু তাদের তো উচিত ছিল পরে জোর করে হলেও আমার খোঁজ খবর নেওয়া। উৎস বলল, কে বলেছে খোঁজ নেয়নি? তোমার মা রোজ আমাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ নেয়। এই কথা শুনে রূপকথা চমকে গেল, বলল, সত্যি খোঁজ নেয়? আমার মাথা ছুঁয়ে বলেন, তারপর বিশ্বাস করব। উৎস কপাল কুঁচকে বলল, এসব কি কথা? এসব ভালো কথা। আচ্ছা মাথা ছুঁয়ে বলতে হবে না, আপনি কসম কাটেন তাহলেই হবে। উৎস বিরক্ত হয়ে বলল। এসব আওয়াল ফল কথা কে শিখেছে তোমায়? রূপকথা উৎসের থেকে দূরে সরে বলল। কিন্তু আপনি বেশি কথা বলছেন কিন্তু। উৎস বলল, আমি এসব ফল কথা বলতে পারবো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞেস করতে পারো। রূপকথা আর কথা বলল না। বুঝলো উৎস সত্যি কথাই বলতেছে। এই কয়েকদিনে অন্তত এটা বুঝেছে যে লোকটা মিথ্যা কথা বলার পাত্র নয়। এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়েশা বেগম উৎসকে ডেকে পাঠালো। উৎস রূপকথাকে বলল, তুমি থাকো, আমি দেখে আসি আম্মা কেন ডাকছে। উৎস রুমে এসে ওয়ার্ড্রপ থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল। আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল। উৎস কিছু না বলে ফাইলটা দেখতে লাগলো। আয়েশা বেগম বলল, এটা তোমার বাবা দিয়েছে। উৎস ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলটাতে রূপকথার যাবতীয় সব কাগজপত্র আছে, সঙ্গে রূপকথার কলেজ টিসিও আছে। উৎস জিজ্ঞেস করল, এগুলো কখন জানিয়েছে? আয়েশা বেগম বলল, সেটা জানি না। তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল, এটা যেন সকালে তোমাকে দেই। উৎস আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে এসে দেখে রূপকথা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। উৎস ডাকলো, রূপকথা, এই রূপকথা। উৎস কোনো সারা শব্দ না পেয়ে রূপকথার সামনে গিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে। রূপকথাকে ঘুমাতে দেখে উৎস বলল, মানুষের ঘুম এত সস্তা কিভাবে হয়? এই মাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়ে আছে, এখন আবার এসে দেখি ঘুমিয়ে পড়েছে। উৎসব পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল। মুখে পানির স্পর্শ পেতেই রূপকথা এক লাফে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখে উৎস হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে ঠিক কি হয়েছে সেটা বুঝে রূপকথা রেগে গেল, বলল, আপনার বাসায় আছি বলে আপনি আমাকে এভাবে অপমান করবেন? আমি না হয় একটু বেশি ঘুমাই তাই বলে আপনি এটা করবেন? এই কয়েক বছর একটু কষ্ট করেন, অন্তত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত। এরপরেই আপনাকে মুক্তি দিয়ে দেব আমি। রূপকথার বক বক শুনে উৎস বিরক্ত হয়ে বলল, এসব অহেতুক বকবক শোনার টাইম নেই, রেডি হয়ে নাও, তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। রূপকথা উৎসের কথায় অপমান বোধ করলো, যার ফলে তার চোখে পানি চলে আসলো, যা উৎসের চোখ এড়ালো না। উৎস বলল, কথায় কথায় চোখে পানি চলে আসে কেন? চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে যার তার জন্য চোখের পানি বিসর্জন দাও? রূপকথার চোখ মুছে ওয়ার্ড্রপ থেকে একটা ম্যাজেন্ডা কালার কুর্তি সেট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎস চেঞ্জ করে তৈরি হয়ে নিয়েছে। রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে নিল, যেটা দেখে উৎসের ভালো লাগলো। এরপর তারা দুজন বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সে কলেজের উদ্দেশ্যে। সচরাচর উৎস নিজে ড্রাইভ করলেও আজকে ড্রাইভার নিয়ে বের হলো। উৎস আর রূপকথা একসঙ্গে পেছনের সিটে বসলেও দুইজন দু কর্নারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভর্তি কার্যক্রম শেষ করে উৎস রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। উৎস দরজায় নক করতে প্রিন্সিপাল হাসি মুখে দাঁড়িয়ে বলল, আরে স্যার, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন। উৎস রূপকথাকে নিয়ে ভেতরে গেল। প্রিন্সিপাল উৎসের সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল। উৎস একটা চেয়ার টেনে রূপকথাকে বসতে বলে নিজেও বসলো। প্রিন্সিপাল জিজ্ঞেস করল, আপনার বাবা কাল রাতে বলেছিলেন কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি? তার আগে বলুন কি খাবেন, চা না কফি?
উৎস বলল। আমাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসছে। প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল। তাকে তো ঠিক চিনতে পারলাম না, কে হয় আপনার? উৎস প্রিন্সিপালকে কি উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকালো। উৎস রূপকথার দিকে তাকিয়ে বলল। আমার ওয়াইফ। উৎসের উত্তর শুনে প্রিন্সিপালের ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল। কংগ্রাচুলেশন স্যার, দাম্পত্য জীবন সুখের হোক। উৎস বলল। থ্যাংক ইউ। এরপর উৎস আর কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। উৎসরা বের হতেই প্রিন্সিপাল বলল। এই বয়সে এসে শেষে কিনা নিজের মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। মানুষ হাসাতে এইসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল। আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসেবে পরিচয় দেবেন। উৎস বলল। নাটক সিনেমা দেখতে দেখতে ওসবে ঢুকে গেছো তুমি। এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও। রূপকথা বলল। আমার বই নেই, কিভাবে পড়ালেখায় মন দেব? উৎস বলল। আমি অফিস থেকে আসার আগেই তোমার বই খাতা কলম সব এসে হাজির হয়ে যাবে। রূপকথা বলল। আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? প্রিন্সিপালের রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারোর সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকেছেন আপনি। উৎস বলল। গম্ভীর থাকতে আমার ভালো লাগে। রূপকথা খোঁচা মেরে বলল। আপনি পেঁচা তো, তাই। উৎস কিছু বলল না, কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথা জীবনেও থামবে না। সারাদিন এভাবে খোঁচাখুচি চালিয়ে যাবে। এরপর দুজন গাড়িতে উঠে বসলো। উৎস রূপকথাকে বাসায় নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে গেল। রূপকথা বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা এসেছে। তাদের দেখে রূপকথার পা থেমে গেল। মন চাইলো এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু সে এমন কিছুই করলো না। নিজেকে স্বাভাবিক রেখে বলল। কেন এসেছো এখানে? শরীফ আহসান মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু রূপকথা পিছিয়ে গেল। বলল। ডোন্ট টাচ মি। রূপকথার মা পারভিন মেয়ের মাথায় হাত দিয়ে বলল। এমন করছিস কেন মা? রূপকথা মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলল। কেমন করছি? পারভিন বলল। তোকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা। রূপকথা বলল। সরি, আমি যেতে চাই না, চলে যাও তোমরা। এবার উৎসের মা আয়েশা রূপকথাকে বলল। রূপকথা মা, গেস্টের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় না। রূপকথা শাশুড়িকে বলল। আচ্ছা। শরীফ আহসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা রাজি হলো না। অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দিল। শরীফ আহসান আয়েশা বেগমকে বলল। আপা, আমরা আসি তাহলে। আমাদের কলেজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন, তার যেন কোনো অবহেলা না হয়। আয়েশা বেগম বলল। সে কি ভাইজান, না খেয়ে চলে যাবেন কেন? দুপুরে খেয়ে যাবেন প্লিজ। পারভিন সুলতানা। যে কাজে এসেছিলাম সেটাই তো হলো না আপা, থেকে আর কি করব? আয়েশা বেগম কি উত্তর দিবে ভেবে পেল না, তাই চুপ করে রইল। তারাও একবার রূপকথার দিকে তাকিয়ে আসি নিজের যত্ন নিয়ে বলে চলে গেল। তারা যেতেই রূপকথা নিজের মাথা দু হাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়ল। আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলল। এত ছোট্ট একটা মেয়ের এত রাগ, অভিমান কেন রে? রূপকথা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল। বিশ্বাস করুন, আমি এমন ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি নিজের রাগকে দমিয়ে রাখতেও পারিনি। আয়েশা বেগম বলল। আমি যা বলছি মন দিয়ে শুনো। মানুষ সৃষ্টির 50 বছর আগে আল্লাহ তাদের তাকদির লিখে রেখেছেন। তোমার জীবনের তাকদিরে যা লেখা ছিল তাই হবে। তুমি চাইলেই কি কপালের লিখন খণ্ডাতে পারবে? প্রথম দিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক, তারপরও তোমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিক আছে, কিন্তু কয়েকদিনে বুঝেছি না তোমাদের মধ্যে কিচ্ছু ঠিক নেই। তুমি মেনে নিতে পারছো না, নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না, সেসব আমার জানা নেই। তবে তোমাকে আমি বলছি, আমার ছেলেকে আপন করে নাও, দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে। তুমিও হয়তো আমার ছেলেকে এখনো মেনে নিতে পারোনি। মেনে নিতে না পারাটাই স্বাভাবিক। আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি। এই যুগের মেয়ের এত বয়সের ব্যবধানে বিয়ে করে না, তারা একটু কম বয়সী ছেলে পছন্দ করে।
কম বয়সী ইনম্যাচিওর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পস্তানো থেকে ম্যাচিওর একটু সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটা ভালো না? তোমাদের সম্পর্ক আমাদেরই আফসোস লাগছে। তোমরা যদি সব স্বাভাবিক করতে না পারো তবে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকব। বিশেষ করে আমি নিজে। উদয়কে ভালো পথে আনার জন্য আমি তোমাকে এই বাড়ির ছোট বউ বানাতে চেয়েছিলাম। এরপর দেখো কি থেকে কি হয়ে গেল। রূপকথা আয়েশা বেগমের বলা সবগুলো কথা খুব মনোযোগ দিয়ে শুনলো। রূপকথা বলল, আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তার ছেঁড়া মেয়ে সংসার করতে পারবে? আয়েশা বেগম হেসে বলল, আমার ছেলে গম্ভীর হলেও খুব কেয়ারিং। আর সংসার করতে পারবে না কেন? অবশ্যই পারবে। তুমি জানো না, আল্লাহ তার সিরা মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয়। রূপকথা মনে মনে বলল, জামাইটা যেমন তেমন হলেও শাশুড়িটা রসিক আছে। রূপকথা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আয়েশা বেগম বলল, সেই সকালে একটু নাস্তা করেছো, আর কিছুই খাওনি। নিশ্চয়ই খিদে লেগেছে। কি খাবে? সার্ভেন্টদের বলে যাও, ওরা বানিয়ে রাখবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রূপকথা আয়েশা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, নুডলস খাবো। আয়েশা বেগম বলল, ঠিক আছে, যাও। আমি সার্ভেন্টকে বলছি বানিয়ে রাখতে। রূপকথার রুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, যেটা দেখে রূপকথার রুমে এসে মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলল। এরপর ছবিগুলো হোয়াটসঅ্যাপে উৎসবকে সেন্ড করলো। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। রূপকথা বসে আরামে নাস্তা করে নিল। সন্ধ্যা 6টায় উৎস বাসায় আসলো। রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছড়িয়ে বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। চুলগুলো মুখের উপরে এসে হানা দিচ্ছে। পরনে পার্পেল কালারের শর্ট টপস সঙ্গে সাদা প্লাজো। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসটা পেটের উপরে উঠে আছে, যার ফলে রূপকথার পেটের অনেক অংশ দেখা যাচ্ছে। সেদিকে উৎসের চোখ যেতেই সে চোখ জোড়া বন্ধ করে নিল। এরপর বলল, কি একটা অবস্থা! এত ফালতু শোয়ার স্টাইল কারো হয়? এসব বলতে বলতে উৎস গায়ের ব্লেজারটা খুলে সিঙ্গেল সোফার উপরে রাখলো। এরপর রূপকথার কাছে গিয়ে তার টপসটা নামিয়ে দিল। উৎস রূপকথার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে বলল, লেয়ার কাট ব্রাউন কালার চুল, ধবধবে ফর্সা গায়ের রং, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে মেয়েটাকে দেখতে আসলেই বাঙালি কম রাশিয়ান বেশি মনে হয়। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়ালো। তারপর বলল, রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। উৎস আর না ডেকে ওয়াশরুমে চলে গেল। এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনো উঠেনি। এই মাঝ সন্ধ্যাবেলা কেউ ঘুমায়? উৎস এবার পাশে টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটালো। মুখে পানির ছিটে পড়ায় রূপকথা তড়িঘড়ি করে উঠে বসলো। সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজেই বুঝে গেল কি হয়েছে। রেগে বলল, কি সমস্যা আপনার? দিলেন তো আবার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। উৎস গ্লাসটা টেবিলে রেখে জিজ্ঞেস করল। কয়টা বাজে ঘুমিয়েছিলে? রূপকথা হাই তুলতে তুলতে বলল, 2টার দিকে ঘুমিয়েছি। উৎস বলল, এখন সন্ধ্যা 6টা বাজে। উৎসের কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলে সন্ধ্যা 6:30 বাজে। এরপর উৎসের দিকে তাকিয়ে দেখলো উৎস তার দিকে তাকিয়ে আছে। রূপকথা বলল, এইভাবে কেন তাকিয়ে আছেন? উৎস বলল, অবাক হচ্ছে। রূপকথা বলল, কি জন্য? উৎস বলল, এই যে তুমি দুপুর 2টায় ঘুমিয়ে 6টা উঠে বলছো তোমার কাছে ঘুমটা ভেঙে গেছে। রূপকথা গাল ভেংসিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। আমি মানুষটাই ঘুম পাগল। জামাই ছাড়া থাকতে পারবো, কিন্তু ঘুম ছাড়া না। উৎস আর কিছু না বলে নিচে চলে গেল। উৎস যেতেই রূপকথা আবার বিছানায় ধুম করে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজেই বলল, এত গম্ভীর মানুষটার সঙ্গে কি আমি আসলেই সংসার করতে পারবো? উৎস বলল, সংসারের চিন্তা বাদ দিয়ে পড়ালেখে মন দিন ম্যাডাম, কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন। কথাটা বলতে বলতে উৎস রুমে ঢুকলো। তার হাতে রূপকথার সবগুলো বই, গাইড। রূপকথা বলল, কলেজের ইউনিফর্ম ছাড়া কিভাবে ক্লাস করব? একটু পরই ড্রাইভার এসে ইউনিফর্ম দিয়ে যাবে।
আজকেই না মাত্র ভর্তি হলাম। এমনি অনেক বেঁচে গেছো, আর রেস্ট নিলে জীবনে সেকেন্ডে উঠতে পারবে না। আল্লাহ মাফ করুক, কি বলছেন এইসব? আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই বলবে উৎসের বউ ডাব্বা মেরেছে, তখন শান্তি লাগবে? সেজন্য তো বলছি, এখনো সময় আছে, পড়ালেখায় মনোযোগ দাও। ঠিক আছে, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আগামীকাল কখনো আসে না, আজকে এক্ষুনি পড়তে বসবে। রুমের এক কোণায় যে সেন্টার টেবিলটা আছে, উৎস সব বই সেন্টারের উপরে রাখলো। এরপর বইগুলো সাজিয়ে রাখলো। রূপকথাকে উদ্দেশ্য করে বলল, আগোছালো কাজ আমার একদমই পছন্দ না। সবসময় রুম যেন পরিপাটি থাকে। শাওন নিয়ে টাওয়ালটা বিছানায় না রেখে বারান্দায় মেরে দেবে। পড়ালেখা শেষ করে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে। এটা বলেই উৎস নিচে চলে গেল। অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে। উৎস কিভাবে তাকে আকার ইঙ্গিতে কথা শুনিয়ে চলে গেল। রূপকথা কিছুক্ষণ ওভাবে বসে থেকে চুলগুলো খপা করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিজের ওড়নাটা খুঁজতে লাগলো। ঘুমানোর সময় ওড়না গায়ে ছিল, কিন্তু এখন কোথায় গেল? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল। ওড়নাটা হাতে নিতেই তার মাথায় এলো এতক্ষণ সে উৎসের সামনে ওড়না ছাড়া ছিল। কথাটা মাথায় আসতেই রূপকথা বিছানায় বসে পড়ল। মনে মনে বলল, আল্লাহ, লোকটা কি ভাবছে, ছি ছি ছি। রূপকথা বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটছিল। এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল, ম্যাম আপনাকে নিচে ডাকছে। রূপকথা দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমাকে আবার কে ডাকছে, কেন ডাকছে? সার্ভেন্ট বলল, আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। রূপকথা আর কিছু জিজ্ঞেস না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে। আয়শা তাকে দেখে বলল, উপরে এতক্ষণ কি করছিলে? রূপকথা চড়া চোখে একবার উৎসের দিকে তাকিয়ে বলল, কিছু না, এমনি। আয়শা বেগম বলল, আচ্ছা ঠিক আছে, নাস্তা করে নাও। রূপকথা নাস্তা করে রুমে চলে আসলো। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মোবাইলে ফেসবুক না থাকায় তার মনে হচ্ছে মোবাইলে কিচ্ছু নেই। ঠিক করলো আজকে উৎসকে জোর করে হলেও একটা ফেসবুক আইডি খুলে নেবে। বিছানায় শুয়ে এসব ভাবছিল রূপকথা। এমন সময় উৎস রুমে প্রবেশ করলো। রূপকথাকে শুয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এখনো শুয়ে আছো তুমি? পড়তে বসোনি কেন? রূপকথা হাই তুলতে তুলতে বলল, আমার ঘুম আসছে তাই শুয়ে আছি। দিন রাত 24 ঘন্টা, সারাদিন শুধু ঘুমাতেই মন চায়। রূপকথা টেনে টেনে বলল, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। উৎস ধমক দিয়ে বলল। গানের সুর না টেনে তাড়াতাড়ি পড়তে বসো। উৎসের ধমক শুনে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেও মনে মনে হেসে দিল, তবে উপরে গাম্ভীর্যত্ব রেখে বলল, তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও? হ্যাঁ চাই তো, ইভেন এখনো চাই। ও আচ্ছা, এই তার নমুনা। আমার লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে মন চায়, তবে পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে বসতে মন চায় না। উৎস আবারও ধমক দিয়ে বলল। লাস্ট বার বলছে, নাটক না করে পড়তে বসো। উৎসের ধমক শুনে রূপকথা বলল, কথায় কথায় শুধু ধমক দেন। অভিশাপ দিলাম আপনার সারা দিন সারা জীবন কাটবে শুধুমাত্র আমাকে নাটক কম করো প্রিয় এই কথাটা বলতে বলতে। তোমার ফোনটা দাও। কেন? দরকার আছে। কি দরকার? আচ্ছা শুনেন, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন না প্লিজ। আচ্ছা দিচ্ছি, মোবাইলটা তো আগে দাও। রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে রেখে দিল। বলল, রাত 10টার পর মোবাইল পাবে, এভাবে পড়তে বসো। আর কোনো কথা শুনতে চাই না আমি। শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা। তাড়াতাড়ি করে পড়ার টেবিলে গিয়ে বসলো। এরপর পরিণীতি বইটা হাতে নিয়ে একটা পেজ উল্টিয়ে পড়া শুরু করলো। উৎস বলল, ইংরেজি বই নাও। আমি ইংরেজি অনেক পারি, পরিণীতি তেমন পারি না, তাই পরিণীতি নিয়ে বসলাম। এত সুন্দর চাপা মারা কার থেকে শিখছো? চাপা মারতে পারাটাও একটা প্রতিভা, যেটা সবার মধ্যে থাকে না। কাল থেকে বিকেল 5টায় তোমার প্রাইভেট টিচার আসবে, যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন। মনে রেখো, যাকে টিচার হিসেবে ঠিক করেছে তিনি কিন্তু অনেক কঠোর। পড়া না পারলে বা বেয়াদবি করলে কিন্তু তিনি তোমাকে কান ধরিয়ে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবেন। তাই বলবো, মান সম্মানের কথা চিন্তা করে হলেও ঠিকমতো পড়ালেখাটা করো। এভাবে শাস্তি না দিলেও তো পারতেন জাওয়াত সাহেব।
শাস্তিটা অন্তরে গিয়ে একদম ডিরেক্ট কষ্ট হয়ে লাগলো। তুমি এত পাকনা পাকনা কথা বলে কি করে? প্লিজ এবার চুপ করো, দয়া করে একটু পড়তে বসো। আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা। তিনি কি বলতো জানেন? না, তুমি না বললে আমি কিভাবে জানবো? আমার পাকা মুখ দেখে দাদি বলতো, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকিবে চিরকাল। ছি, এসব কি কথা? আহা, নাটক! বাল শব্দটা কি খারাপ? এটা হলো একটা হিন্দি শব্দ, যেটার বাংলা হলো চুল আর ইংরেজি হলো হেয়ার। মাফ চাই, তোমার বড় লাগবে না, প্লিজ তুমি ঘুমাও। কথাটা শুনেই রূপকথার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে ধাপাস করে শুয়ে পড়ল। বলল, শান্তি। উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল, এরপর নীরবে রুম থেকে বেরিয়ে গেল। উৎস চলে গেছে বুঝতে পেরে রূপকথা শোয়া থেকে উঠল। কিছুক্ষণ চারপাশে মোবাইলটা খুঁজে দেখল, কিন্তু কোথাও পেল না। এরপর আবার শুয়ে পড়ল। রূপকথার ঘুম ভাঙতেই রুমের দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। রূপকথা কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এরপর অন্যটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে ফারুক সাহেব বসে টিভিতে খবর দেখছেন, আর আয়েশা বেগম ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আশেপাশে কোথাও উৎসকে দেখতে পেল না। রূপকথাকে দেখে আয়েশা বেগম ডেকে নিজের পাশে বসালো। এরপর জিজ্ঞেস করল, উৎস কোথায় গেছে? আমি তো জানি না। তোমার স্বামী, অথচ তুমি জানো না ও কোথায় গেছে? এটা কোনো কথা হলো? রূপকথা চুপ হয়ে গেল। সত্যি তো, তার তো জিজ্ঞেস করা উচিত ছিল উৎস কোথায় যাচ্ছে। রূপকথা বলল, উনি তো সব সময় সাথে ফোন নিয়ে বের হয়। আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন। আয়েশা বেগম চিন্তিত হয়ে বলল। দিয়েছি, ধরেনি। রূপকথার এবার চিন্তা হতে লাগলো, ভাবলো কোথায় গেল লোকটা। আয়েশা বেগম একের পর এক ছেলেকে কল দিয়েই যাচ্ছে। যা দেখে ফারুক সাহেব বলল, আয়েশা এত টেনশন করছে কেন? দেখবে একটু পর উৎস ঠিকই চলে আসবে। তুমি কি বুঝবে আমার মায়ের মন? আয়েশা বেগমের পাশে বসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। এভাবে দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। তারপরও উৎস বাসায় ফেরার নাম নেই। এবার রূপকথার চিন্তা আরো বেড়ে গেল। মনে মনে নিজেকেই দোষী ভাবতে লাগলো। রূপকথা এই কয়েকদিনে বুঝে গেছে আয়েশা বেগম আর ফারুক সাহেব দুজনই হাই প্রেশারের রুগী, একদমই রাত জাগতে পারে না। তাই রূপকথা দুজনকে বলল, আপনারা দুজন হাই প্রেশারের রোগী, আপনাদের রাত জাগলে ক্ষতি হবে। তাই বলছি, প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন। চিন্তা করতে হবে না, উনি আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। রূপকথার কথা শুনে দুজনই খুশি হলো। রূপকথা যে এই কয়েকদিনে তাদের কথা ভাবতে শুরু করেছে, এটা তাদের জন্য অনেক কিছু। তারপর সেসব বাদ দিয়ে আয়েশা বেগম বলল, উৎস আসুক আগে। রূপকথা শুনলো না, সার্ভেন্টদের বলল, টেবিলে খাবার আনুন। এমন সময় উপর থেকে উদয় নেমে আসলো। মাকে জিজ্ঞেস করলো, আজকে রাতে কি ভাত টাত খাবেন না? আয়েশা বেগম বলল, আমি ধরে রেখেছি তোকে, তোর খাওয়া তুই খাবি, আমি খাওয়ানের কে? উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এরপর বাবাকে জিজ্ঞেস করলো, তুমিও খাবে না? ফারুক সাহেব বলল, তোমার খাওয়া তুমি খাও, আমি উৎস ফিরলে খাবো। তোমাদের নাটকে শেষ নেই। ও কি বাচ্চা? কেউ উদয়ের কথা পাত্তা দিল না। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করিয়ে খেতে বসিয়ে দিল। তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসলো। এরপর দুজনের খাওয়া শেষ হতেই দুজনকে জোর করে রুমে পাঠিয়ে দিল। রুমে যাওয়ার আগে আয়েশা বেগম আবার বলল, উৎস আসলে আমাকে ডেকে দিও। ঠিক আছে, ডাকবো। এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন। রাত তখন 1টা ছুঁই ছুঁই। রূপকথা লিভিং রুমের সোফায় বসে অপেক্ষা করছে। উৎস এখনো বাসায় আসেনি। চিন্তায় রূপকথার ঘুম উড়ে গেছে। অন্যদিন হলে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো মেয়েটা, তবে আজকের চিত্র ভিন্ন। রূপকথা সোফায় বসে উৎসের কথা ভাবছিল। এমন সময় মেইন ডোর খোলার শব্দ হলো। রূপকথা তাড়াতাড়ি করে গিয়ে দেখে উৎস এসেছে। রূপকথাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে উৎস অবাক হলো। দরজা লাগিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাওনি তুমি? হ্যাঁ, এই তো চোখ মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ঘুমাচ্ছি। তা বলছি, আজকে বাসায় আসলেন কেন? সন্ধ্যা থেকে যেখানে ছিলেন সেখানেই থাকতেন। উৎস বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, যেখানে ছিলাম, যে কাজে ছিলাম, সে কাজ শেষ, তাই নিজ নিরে ফিরে এলাম। কোথায় যাচ্ছেন? সন্ধ্যা থেকে কোথায় ছিলেন আগে তার উত্তর দিয়ে যান। একটা কাজে গিয়েছিলাম। কি কাজে?
উৎস রূপকথার প্রশ্নটা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞেস করলো। রাতে খেয়েছো তুমি? আমার উত্তর তো এটা না। উৎস লিভিং রুমের সোফায় গিয়ে বসলো, জিজ্ঞেস করলো। এখনো ঘুমাওনি কেন? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না, উত্তর হয়। কোথায় গিয়েছিলেন সেটা বলুন। আমাকে না বলে কিন্তু আমি আপনার মাকে ডাকবো। তুমি আসলে একটা নাছোড় বান্দা। ঠিক আছে, আপনার মাকে ডাকছি আমি। এটা বলে রূপকথা আয়েশা বেগমের রুমের দিকে হাঁটা ধরলো। উৎস তাড়াতাড়ি করে উঠে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো, বলল। আমাদের বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। রূপকথা জানতো না উৎসদের যে বৃদ্ধা আশ্রম আছে। রূপকথা জিজ্ঞেস করলো। এত রাতে হঠাৎ? বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তার ওয়াইফ আশ্রমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিল। ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কথাটা ফোন করে বলে দেয়া যেত না? আপনার মা কতবার কল দিয়েছে, ধরেননি কেন? ফোন সাইলেন্ট ছিল, আর ফোন আমার কাছে ছিল না। ফোন কার কাছে ছিল? নার্সের কাছে ছিল। রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে কি, আপনার ফোন নার্সের কাছে কেন? যার মাথা ফেটে গিয়েছিল তার রক্তের প্রয়োজন ছিল। রক্তের সাথে আপনার ফোন নার্সের কাছে থাকার সম্পর্কটা কি? কারণ রক্ত আমি দিয়েছি। ও আচ্ছা। হয়েছে, এবার শান্তি? রূপকথা বলল।